জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। এতে জনমত জানতে 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে অনুষ্ঠিত হবে হ্যাঁ বা না ভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত মেনে নেবে বলে প্রত্যাশা প্রধান উপদেষ্টার। সংগঠিত হত্যাকাণ্ডের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণের আগে এই সনদে অনুমোদন দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনার সম্মতি জ্ঞাপন করতে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত মেনে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে 4টি বিষয় তুলে ধরে গণভোটে একটি প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। প্রধান উপদেষ্টা জানান, নতুন সংসদ গঠনের 30 কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে। এছাড়া গণভোটে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ হলে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে পারবে। এই পরিষদ 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফল অনুসারে সংবিধান সংস্কার করবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। প্রধান উপদেষ্টা আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে পারবে। এদিকে গুমের বিচার চলছে, সংস্কারের ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে এবং আগামী নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ করবে বলেও জানান তিনি। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, এই মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। গণভোটে 4টি প্রশ্নকে জবরদস্তিমূলক বলেও মনে করেন তিনি। এদিকে মিয়া গোলাম পরোয়ারের মতে গণভোট বিষয়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, একই দিনে হলে মানুষ বিভ্রান্ত হবে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই সনদ নিয়ে গণভোটের নানা দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সরকারের সিদ্ধান্ত একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। সংসদে উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। এসব সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গুলশানে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটে 4টি বিষয় রাখা জবরদস্তিমূলক। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ প্রজেক্ট হয়েছে সেটা অনেক তফাৎ। জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্ছিন্ন হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের ঘোষণায় আকাঙ্ক্ষা পূরণ হয়নি, উল্টো সংকট থেকে গেল। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে 2 দলেই আলোচনা হবে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যাবে এরপর। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে খেলবে রাজনৈতিক দলগুলো, ইসি থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায়। মূল খেলোয়াড়দের সহায়তা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে দিনব্যাপী সংলাপে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় কালো টাকার ব্যবহার বন্ধ, তফসিল ঘোষণার আগে থেকেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসিকে কাজ করার আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো।
দল নিবন্ধন আরপিও সহ আনুষঙ্গিক প্রস্তুতি সেরে শেষ ধাপে ইসির সাথে শুরু হলো রাজনৈতিক দলের সংলাপ। অর্ধশতের বেশি রাজনৈতিক দলের সাথে ডিসেম্বরের প্রথমার্ধের আগেই ইসিকে সংলাপ শেষ করতে হবে। বৃহস্পতিবার দিনের শুরুতে সংলাপে বসে সমমনা ৬ দল। এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, আরপিওতে যোগ হওয়া নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করার বিধানের ফলে বৈষম্য সৃষ্টি হবে। অন্যান্য নিবন্ধিত দলের প্রতিনিধি হিসেবে আমি মনে করি আমাদের সাথে এই অনিবন্ধিত দলের প্রতীক নিয়ে এটা একটা বৈষম্যের সৃষ্টি করবে। কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের সেই অনাস্থা দূর করবেন। দিনের শেষ ভাগে সিপিবি, জেএসডি, বাসদ সহ বাম ঘরানার ৬ দল বসে সংলাপে। বাম দলগুলো সার্বিকভাবে না ভোট রাখার প্রস্তাব করে। মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশনের 3M এর চক্করে যে আমাদের নির্বাচন ব্যবস্থা পড়ে গেছে, আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যে এবার ম্যানিপুলেশন হবে না। অর্থের তাদের বিরক্ত নাই, সেই মানুষগুলো কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া থেকে শত মাইল দূরে। এ সময় নির্বাচন কমিশনাররা জানান, পোস্টাল ভোটিংয়ের ক্ষেত্রে কেউ যদি গোপনীয়তার লঙ্ঘন করে তাহলে তার এনআইডি ব্লক করা হবে। জানান, শিগগিরই জানানো হবে তফসিল ঘোষণার সময়। যদি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে আমরা বাধ্য হই ফলাফল স্থগিত করতে বা ভোট বাতিল করে দিতে, ভোট স্থগিত করতে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নির্বাচন কমিশন কিন্তু দুর্বল না, খুব শক্তভাবে কিন্তু আমরা কাজ করার প্রস্তুতি নিচ্ছি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধি মোতাবেক পোস্টার সরিয়ে ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান। নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। সিইসি বলেন, বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, তাই বাড়তি কাজের চাপ ইসির উপর। এক্ষেত্রে দলগুলোর সহায়তা বেশি প্রয়োজন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি জনমনে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সকালে রাজধানী জুড়ে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে অনেকটাই স্বাভাবিক হয়। বড় কোনো অস্থিতিশীল পরিস্থিতিও দেখা যায়নি, তবে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিনভর লকডাউন কর্মসূচি জনমনে কোনো প্রভাব ফেলেনি। ছোটখাটো দু একটি ঘটনা ঘটলেও এ নিয়ে কোনো শঙ্কাও নেই বলে জানান তিনি। এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দু একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। এক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার কথাও জানান তিনি। কোর্টের কাছে ন্যাশনাল হসপিটালের সামনে যে দুইজন আপনারা এই ছবি দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাদের দণ্ডদণ্ডে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নাই। এ সময় সবার সহযোগিতা চেয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ফেডারেশনগুলোতে অ্যাথলিটদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির। হাইকোর্টের নীতিমালা মেনে যৌন হয়রানি প্রতিরোধে সব ফেডারেশনকে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করে 19 নভেম্বরের মধ্যে এনএসসিতে পাঠাতে বলা হয়েছে। 3 জন নারীসহ 5 সদস্যের কমিটির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী প্রতিকার না পেলে তিনি এনএসসির কাছে অভিযোগ জানাতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে 2009 সালে কমিটি গঠনের আদেশ দেয় উচ্চ আদালত। তবে ক্রিকেট, ফুটবল সহ দেশের 53টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে উচ্চ আদালত নির্দেশিত যৌন হয়রানি প্রতিরোধ কমিটি নেই। সম্প্রতি নারী ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি।
রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানিয়েছে দুপুরের দিকে বিচারকের বাসায় হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। তাদের ধারালো অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় বিচারকের ছেলে তাওসিফ। সে রাজশাহী ল্যাবরেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। বিচারকের স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বিচারক আব্দুর রহমান আদালতে ছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটা ঘটেছে 2টা থেকে 3টার মধ্যে। স্যারের বাসায় একজন আততায়ী ঢুকেছিলেন হাতে অস্ত্র নিয়ে। শুনেই আসছে, আমরা বাসায় ছিলাম, আমরা বাসার থেকে ফোন পেয়ে আসছি যে এরকমের স্যারের বাসায় আক্রমণ করা হয়েছে। এটা যে আক্রমণকারী হামলাকারী সে ওনাদের ফ্যামিলির পূর্ব পরিচিত। তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে। একটা জিডির আমরা কপি পাইছি, তো সেটার কারণে হতে পারে। রাজধানী শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে একটি ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। জানান, নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, সেখানে 2টি ড্রাম ছিল। একটির ভেতর মরদেহ, অন্যটিতে ছিল চাল। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টায় পুলিশ। ঘুষ ছাড়া শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ থেকে খালাস করা যায় না কোনো পণ্য। ফলে পণ্য খালাস করতে এখন সময় লাগছে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত। তার উপর একটি গেট দিয়ে পণ্য খালাস হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। এই প্রক্রিয়া দ্রুত করতে নতুন 8 নম্বর আলফা গেট চালুর ঘোষণার 3 দিনেও তা চালু করতে পারেনি বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ দিয়ে আমদানি পণ্য খালাস প্রক্রিয়ায় সিএন্ডএফ কর্মীরা বিমান কর্মীদের সঙ্গে নিয়ে নিজেদের পণ্য সহজে খুঁজে বের করতে পারতেন। কিন্তু আগুনের ঘটনার পর এখন একটি গেট দিয়ে পণ্য খালাস হওয়ায় এই সুবিধা বন্ধ রাখা হয়েছে। এখন কার্গো ভিলেজের ভেতরে প্রবেশের সুযোগ না থাকায় সহজে পণ্যের খোঁজ পাচ্ছেন না কোম্পানির এজেন্টরা। সিএন্ডএফ কর্মীদের অভিযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে বিমান কর্মীরা পণ্য খালাস প্রক্রিয়ায় ঘুষ নিচ্ছেন। সময় মতো পণ্যের হদিশ না পাওয়ায় খালাস করতে সময় লাগছে 10 থেকে 15 দিন পর্যন্ত। ওরা 1000, 2000, কেউ 5000 পর্যন্ত একটা শিপমেন্টে ওরা টাকা নিয়ে ওরা মাল খালাস করার চেষ্টা করে। দিয়েও তো আমরা মাল পাচ্ছি না। আমাদের যে মালামাল করেছে এমন কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমরা 27 তারিখে কমপ্লিট করে রাখছি, এখন পর্যন্ত আমরা মাল পাচ্ছি না। একটা মাল নেওয়ার পরে আর একটা মাল দেখা যায় কোথায় হদিস পাওয়া যায় না। 1 সপ্তাহ অথবা 10 দিন 5 দিন লাগিয়ে গেতেছে। এজন্য আমরা খুব হ্যারাসমেন্ট হইতেছি। ভোগান্তি এড়াতে এবং পণ্য খালাস প্রক্রিয়া সহজ করতে বিমান চলাচল কর্তৃপক্ষ 11 নভেম্বর থেকে 8 নম্বর আলফা গেট খুলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু ঘোষণার 3 দিনেও তা চালু করা সম্ভব হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায় গেটের অবকাঠামো এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। সড়কের পাশাপাশি অন্যান্য কাজ এখনও চলমান। ধীরগতির কারণে আগামী 7 দিনেও এই কাজ শেষ হবে না বলে আশঙ্কা সিএন্ডএফ নেতাদের। আলফা 8, আলফা 1 গেটটা খোলার ব্যাপারে জরুরি করেছে এবং সিভিল এভিয়েশন একটা তারিখ ঘোষণাও করেছে, কিন্তু অদ্য পর্যন্ত এখানে খোলার কোনো কার্যক্রম আমরা দেখছি না। সেখানে গিয়ে যে অবস্থা দেখতে পেয়েছি, আগামী 1 সপ্তাহ সেটা ওপেন হবে কিনা এটা আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে। তাছাড়া ওইখানে একটা র্যাম্প রয়েছে, যে র্যাম্পটার কারণে গাড়ি অনায়াসে ভিতরে ঢুকতে পারবে না এবং বেরোতে পারবে না। আমদানি পণ্যের খালাস প্রক্রিয়া স্বাভাবিক করতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় দেশের একমাত্র পানি জাদুঘর। সংরক্ষিত আছে 89 নদ নদীর পানি ও মাটি। জাদুঘরের দেয়ালে ঝুলানো রয়েছে আলোকচিত্র। সেখানে তুলে ধরা হয়েছে নদীকেন্দ্রিক জনজীবনের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি। নদীপথের নিয়ন্ত্রক দেশের নাম ও উৎসস্থল। 11 বছর আগে প্রতিষ্ঠিত হলেও প্রচারের অভাবে জানেন না অনেকেই। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় দেশের একমাত্র পানি জাদুঘর অবস্থিত।
দোতলা টিনের ঘরের সামনে বালুর উপর রাখা একটি নৌকা, শুকিয়ে যাওয়া নদীতে নৌকা আটকে থাকা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরে ঢুকলেই চোখে পড়বে কাঁচের বোতলের সারি, বোতলের গায়ে লেখা আছে নদীর নাম, আর ভেতরে 89 নদীর পলিসহ পানির দেখা মিলবে। 2014 সালে অ্যাকশনএড বাংলাদেশের অর্থায়নে গড়ে ওঠে জাদুঘর। বিভিন্ন নদ নদীর পানি ছাড়াও নদীকেন্দ্রিক জীবন জীবিকার নানা উপকরণ আছে এখানে। জাদুঘর পরিদর্শনে দর্শনার্থীরা জানতে পারেন নদ নদী সম্পর্কিত নানা তথ্য। পানির অনেক গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি, অনেক ধরনের পানি সম্পর্কে জানতে পেরেছি, নদী সম্পর্কে জানতে পেরেছি। এখানে ঘুরতে এসে বিভিন্ন নদ নদীর পানি দেখেছি, তার সম্পর্কে কিছু জেনেছি এবং তা দেখে আমার খুব ভালো লাগছে। সুন্দর ঐতিহাসিক কিছু জিনিসপত্র আছে এখানে রাখা আছে, যেমন পিতলের কলসি, হাড়ি, তারপরে এখানে মাটির ম্যাপ বানানো আছে, আর অনেক বিভিন্ন আইটেম আছে এখানে রাখা। প্রয়োজনীয় সংস্কার ও জাদুঘরটি কুয়াকাটার কাছাকাছি নেওয়া হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, আশা জাদুঘর সংশ্লিষ্টদের। মানুষ জানতে চায়, মানুষ ইচ্ছুকও আছে। তো দুঃখের বিষয় হলো আমরা হাই রোডে পাশে পরনে মানুষ আসতেছে না। জাদুঘরটা যদি আমার কুয়াকাটা পর্যটকের ওখানে নেওয়া হতো তাহলে মানুষ আরও অনেক ইতিহাস জানতে পারত, নদীর ইতিহাস। জাদুঘরটি পর্যটন এলাকার আশেপাশে স্থানান্তরের উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বায়োডাইভার্সিটিকে এনশিওর করার জন্য আপনার এই যে নদীর পানিটাকে এটাকে যে এক্সিবিশন করা যায়, এটা এই কনসেপ্টটাকে যাতে করে এটা লিঙ্গারিং করা যায়, সেই কারণে আমরা এই পরিকল্পনাটা খুব ভালোভাবে আগামী দিনগুলোতে যাতে কুয়াকাটা কেন্দ্রিক হয় সেইভাবে আমরা পরিকল্পনাটা বাস্তবায়ন করব। সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। প্রবেশ ফি শিক্ষার্থীদের জন্য 10 টাকা আর সাধারণ দর্শনার্থীদের জন্য 20 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।